আমরা শুরুটা করতে চাই মেহেদী হাসান পলাশ আপনাকে দিয়ে। মানে রাজনীতিবিদরা তাদের মতো করে পর্যবেক্ষণ তো দেবেন, আপনি গণমাধ্যম কর্মী এবং আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা চোখ দিয়ে আপনি প্রধান উপদেষ্টার বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখতে পাচ্ছি, আমরা বসেছিলাম যে তিনি রোহিঙ্গা নিয়ে বলেন কিনা, তিনি নির্বাচন নিয়ে বলেন কিনা, সংস্কার নিয়ে বলেন কিনা, আমরা দেখলাম এগুলো নিয়ে এসছে। পাশাপাশি পাচার হওয়ার টাকার ইস্যুটা, যেটা অনেকের আসলে প্রত্যাশা ছিল, সে আহ্বানও তিনি জানিয়েছেন এবং অত্যন্ত চমৎকারভাবে আমরা দেখতে পেলাম যে ঐক্যবদ্ধতার কথা তিনি বললেন, কিন্তু পাশাপাশি আমাদেরকে সাবধান করলেন অপতথ্য দেদারসে ছড়াচ্ছে, এআই ব্যবহার হচ্ছে, ডিপফেক ব্যবহার হচ্ছে। সার্বিক মূল্যায়নটা জানতে চাই আপনার। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আমি শুনেছি, সেটাতে আমার মনে হয়েছে ইতিপূর্বে জাতিসংঘে আমাদের যে সমস্ত সরকার প্রধানরা যে ধরনের বক্তব্য দেন, এটা একই ধরনেরই বক্তব্য। এখানে আমি নতুন কোনো কিছু পাই নাই। আগেও এরকম সব বিষয় নিয়েই টাচ করা হতো, সব বিষয় নিয়েই কথা বলা হতো, সেসব বিষয়টা আমি দেখেছি। বাট যদি আপনি বলেন যে, আপনি যেটা শেষে বললেন যে অর্থ পাচারের কথা, এবং সেই অর্থ পাচারের জন্য জাতিসংঘের সহায়তা চেয়েছেন, বিদেশের সহযোগিতা চেয়েছেন, এটা শুনতে ভালো। কিন্তু ওনার সরকারের সময় যে আজকে গতকাল, আজকে তো এখন গতকাল ডেইলি সানে দেখেছেন যে এই যে বিপু, বিগত সরকারের সময় যিনি জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন, 1000 কোটি টাকা এই এক বছরে পাচার হয়ে গেছে। তো উনি তো ওনার নিজের সরকারের সময় উনি আগে তো নিজে পাচারটা বন্ধ করতে হবে, এবং এখন এই যে আমরা শুনতে পাচ্ছি যে পাচারের নতুন প্রক্রিয়া এসছে, ক্রিপ্টোকারেন্সি। তো এই এখন প্রক্রিয়াটা আছে। আপনার এই সরকার যখন ক্ষমতায় নিয়েছিল, বলেছিল যে সমস্ত উপদেষ্টাদের এবং সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া হবে এবং সেটা প্রকাশ করা হবে। 1-1.5 বছর পার হয়ে গেছে, আমরা এটা দেখি নাই। তো কাজেই আমি অন্যদের উদ্দেশ্যে বললাম, কিন্তু সেটা আমি আমার নিজে বাস্তবায়ন করলাম না, সেটা আসলে কোনো কিছু দাঁড়ায় না। আমি জাতির উদ্দেশ্যে আমি কি দিচ্ছি। দ্বিতীয়ত, রোহিঙ্গা বিষয়ে তিনি যে কথাটা বলেছেন, আমি মনে করি এটা একটা, উনি গতানুগতিকভাবে যেরকম এর আগে বলেছিলেন যে আগামী ঈদে আমরা ওখানে রোহিঙ্গারা আগামী ঈদে মিয়ানমারে ইফতার করবে, ঈদ করবে, এটা সেরকমই একটা কথা। বরং আমি বলি যে ওনার এই রোহিঙ্গা বিষয়ে ওনার যে বক্তব্য, এটা আমি খুব হতাশ হয়েছি। আপনি দেখেন, উনি বলেছেন রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব ওখানে দিতে হবে, ওখানে তাদের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এইটা আমার ভাবনার বিষয় না। আচ্ছা, আমি একটু বলে রাখি, রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আমাদের একটা দীর্ঘ আলাপ করার একটা পরিকল্পনা আছে, তখন আপনার কাছ থেকে এটা নিয়ে আলাদা করে জানার চেষ্টা করব। আপনি দুটো বিষয় একটু অ্যাড করে দেবেন, কোন কোন বিষয়গুলো আপনি এক্সপেক্ট করছিলেন যে আলোচনায় এইভাবে আসুক। বিশেষ করে নির্বাচন নিয়ে তিনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে, আরও একবার তিনি রিমাইন্ড দিলেন এবং বললেন যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোও চলতে থাকবে। এটা নিয়ে আলাদা কোনো অবজারভেশন? প্রথম কথা হলো যে এটা সঠিক যে ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্বাচন নিয়ে জাতিসংঘেও ওনার যেই অবস্থান, সেই অবস্থানটা পুনর্ব্যক্ত করেছেন। এটা যেহেতু জাতিসংঘে উনি বলেছেন, ইটস রেকর্ডেড, এটা একটা আমাদের জন্য ভালো দিক, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। বাট এই যে ঐক্যমতের কথা বলছেন, সেই ঐক্যমতের কথা বলতে গিয়ে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য, তারা কিন্তু ফ্যাসিলিটেটর, তারা রেফারি, কিন্তু তাদের কথাই মনে হচ্ছে যে রেফারি হয়ে তারা গোল দিচ্ছেন, রেফারি হয়ে তারা খেলতে নেমে গেছেন। তো ওনার নিজেরাই ঐক্যমত্যের কমিশনের সদস্যরা যারা আছে, তারা নিজেরাই বিভিন্ন সময় এমন কথাগুলো বলছেন যে কথাগুলো কিন্তু অনৈক্য সৃষ্টির জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। তো সেই জায়গাতে, এবং সরকারের অনেক উপদেষ্টারাও এই ধরনের কথাবার্তা বলছেন। তো সেই জায়গায় সবাইকে নিয়ে যদি আপনি ঐক্য করতে চান, তাহলে সরকারকে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে। সরকার যদি কোনো বিশেষ এজেন্ডা থাকে এবং সেই এজেন্ডা যদি তিনি নানাভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ঐক্যটা সবার মধ্যে দিয়ে তৈরি হবে না। একদম পরিষ্কার। আমি এই জায়গা থেকে একটু আলাপটা শুরু করতে চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়ে গেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং বোধ করে আমরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তাকেও পেয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। যেটা নিয়ে বলা হচ্ছিল যে নির্বাচন, আমাদের তো বলাই হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, এবং আজকে জাতিসংঘের 80তম অধিবেশনে বক্তৃতায় ডক্টর ইউনূস আরবারও সেটা নিশ্চিত করেছেন। নির্বাচন নিয়ে তার বক্তব্য, পাশাপাশি সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা, যা যা হয়েছে, যা যা বক্তব্য এসেছে, আপনার বিশেষ কোনো পর্যবেক্ষণ আছে কিনা, কোন জিনিসটা আসলে প্রত্যাশা করছিলেন এবং যেটা হয়েছে সেটা নিয়ে আপনার কোনো মতামত? উনি জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, আমি সেই কারণে তাকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই।
তিনি অনেক প্রসঙ্গে এনেছেন, জি যে প্রসঙ্গগুলো মানুষের জানার বিষয় ছিল, বোঝার বিষয় ছিল, প্রত্যাশার বিষয় ছিল। যেমন পাচারকৃত অর্থ, তিনি আজকে যে কথা বলেছেন, যেটা 1 বছর আগেই যখন তিনি ক্ষমতায় নিয়েছিলেন, জি তখন তারপরে ভীষণভাবে প্রত্যাশা ছিল যে তার ব্যক্তিত্ব দেশে বিদেশে যেভাবে গ্রহণীয় পরিচিতি, তাতে আমরা পাচারকৃত যেটা হাসিনা এবং তার দলবল করেছে সেটা আনা সম্ভব হবে, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আসেনি। জি তিনি প্রত্যাশা করেছেন, আমি সেই প্রত্যাশার সঙ্গে একমত পোষণ করে বলি, সময় বেশি নাই, কিন্তু টাকার পরিমাণ খুব অল্প না। এই দেশের জনগণের, এই দেশের সাধারণ মানুষের টাকা শেখ হাসিনা এবং গণহত্যাকারী এটা পাচার করেছে। রোহিঙ্গাদের ব্যাপারে আগেও যারা ছিলেন তারাও প্রত্যাশার জায়গা তৈরি করেছিলেন, এই চলে যাচ্ছেন। স্পেসিফিক্যালি আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আগামী ঈদে তারা ওখানে উদযাপন করবে, এটাও প্রত্যাশার কথা, কিন্তু আমরা প্রত্যাশার মধ্যেই আছি। অন্যান্য প্রসঙ্গ যেগুলো, সেটা হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যারা বক্তৃতা করেছেন, তারা যে আশাবাদ জাগিয়েছে 2-1 বাদে, ডক্টর ইউনূস সেই কাছাকাছি তিনি আছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, জাতিসংঘে বক্তৃতা করার আগেই তিনি সে বিতর্কিত পরিস্থিতি তৈরি করেছেন, যেটা নিউ ইয়র্কে নিজেকে রক্ষা করেছেন, অন্যদেরকে বিপন্ন করেছেন। তিনি অত্যন্ত কৌশলী মানুষ, তিনি অত্যন্ত সফল ব্যক্তি, নিজেকে তিনি সবার থেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। জনাব দুদু ভাই, শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। এই বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন যে জাতিসংঘে যে গেস্টদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেই তাদেরকে যে মানে যেভাবে অপমান করা হয়েছে, আমরা সেখানে দেখেছি একটা তো হলো যে আমাদের এমবাসি তারা তাদের দায়িত্ব পালন করেনি, কিন্তু আমরা সেখানে দেখেছি যে বিএনপির জামাতের লোক, তারা জামাতের নেতাকে তারা গার্ড দিয়ে নিয়ে এসছে, কিন্তু বিএনপির নেতারা সেখানে অনুপস্থিত। তো বিএনপির এত মানে যুক্তরাষ্ট্রে আমরা বিভিন্ন সময় অনেক বিএনপি অঙ্গরাজ্যগুলোতেও কমিটি আছে, তো তারা কেন এইখানে থাকলো না? এই ব্যাপারে কি আসলে আপনারা দেখেছেন কিনা, চেক করে কি হয়েছিল সেখানে? আপনার সঙ্গে আপনি যে মাথায় নিয়েছেন, এটা বিএনপি সফর। বিএনপি কেন ডক্টর ইউনূসকে রক্ষা করলো, জামাতকে রক্ষা করলো, নিজেকে রক্ষা করতে পারলো? বিএনপি সফর না তো ভাই, এটা তো সরকারি সফর। ডক্টর ইউনূসের আমন্ত্রিত অতিথিরা অতিথি হিসাবে এরা গেছে। ডক্টর ইউনূসের কি আপনি কোন রকম দোষ দেখছেন না? না, আমি তো বললাম যে এমবাসি একটা অপরাধ করেছে, তারা এটা করে নাই, তারা তাদের দায়িত্ব পালন করে নাই, সেটা কিন্তু আমি শুরুতেই বলেছি যে এমবাসি তাদের দায়িত্ব পালন করতে পারে নাই, সেটা একটা ব্যর্থতা। না 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 না, আপনি যেভাবে প্রশ্নটা উত্থাপন করেছেন, এটা 71-এর মতো উত্থাপন করেছেন। 71-এর নিজস্ব একটা চরিত্র আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি সেই জন্য আপনাকে দোষারোপ করছি না। 71-কে আমরা চিনি, আপনিও আমাদেরকে চিনেন। বিএনপি সফর না তো ভাই, বিএনপি সফরে যে দায়িত্ব দিত, তাহলে ডক্টর ইউনূস সাহেবের তো জাতিসংঘে যাওয়ার দরকার। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেখানে বিএনপি যেতে পারতো। হ্যাঁ, সেটা ঠিক আছে, মানে কথা হচ্ছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ওখানে ঘটেছে। এই জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ডক্টর ইউনূসের, সরকারের। তিনি জাতীয় নেতৃবৃন্দ নিয়ে গিয়ে সেখানে অপমানজনক একটা পরিস্থিতি তৈরি করেছে। ঠিক আছে, আমাদের আসলে জানতে চাইবো, আসলে আমাদের জানতে চাইবার জায়গাটা ছিল যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আসলে স্থানীয় বিএনপিরা কোনো উদ্বিগ্নতা জানিয়েছে কিনা, তারা উপস্থিত হয়েছে কিনা জানি, এটা আমাদের রাষ্ট্রীয় সফর, সরকারি সফর, কিন্তু তারপর আমার নেতা কর্মী যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, আপনার কথাই কিন্তু মনে হচ্ছে বিএনপি কেন ওখানে জনসভা করে নাই।
আরে ভাই বিএনপির জনসমান আছে এটা। আসলে আমাদের প্রশ্নটা এটা ছিল না। ঠিক আছে, আমি 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 আরো অনেকগুলো বিষয় আছে। আপনি আসামের কাঠগড়ায় বিএনপি কে দাঁড় করাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে শুরুতেই যে পছন্দসই দল, হ্যাঁ, আপনি তাকে প্রশংসা করছেন, এটা ঠিক আছে। এখানে কি কারো প্রশংসা করা হয়েছে? না আমরা তো কিন্তু দুদু ভাই আমরা কিন্তু না না, আপনি যখন এটা উচ্চারণ করছেন, এখানে আমার ব্যর্থতার কথা আগে বলা হয়েছে। সমালোচনা আপনি নিতে পারছেন না।